সৈয়দ আজিজের বৈঠকখানা প্রেজেন্টস রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। আজকের গল্প নিশীথে। গল্প পাঠ সৈয়দ আজিজ। গল্পটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের শোনার সুযোগ করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান। চলুন তবে শোনা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিশীথে। ডাক শুনে বড় বিরক্ত হলাম। এত রাতে আবার কে ডাকে? চোখ মেলে দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি উঠে পিঠ ভাঙা চৌকিটা টেনে এনে তাকে বসতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তার মুখের দিকে তাকালাম। ঘড়ি দেখে বুঝলাম তখন রাত 2:30। দক্ষিণাচরণবাবু ফ্যাকাশে মুখে বিস্ফারিত চোখে বললেন, আজ রাতেও আবার সেই একই উপদ্রব শুরু হয়েছে। তোমার ওষুধে কোনো কাজ হলো না ডাক্তার? আমি একটু সসংকোচে বললাম, আপনি বোধহয় আবার মদের পরিমাণ বাড়িয়েছেন। দক্ষিণাচরণবাবু খুব বিরক্ত হয়ে বললেন, না না না, ওটা তোমার বড় ভুল ধারণা। মদের জন্য নয়। গোড়া থেকে পুরো ঘটনা না শুনলে তুমি আসল কারণটা বুঝতে পারবে না। কুলুঙ্গিতে রাখা ছোট টিনের ডিবায় কেরোসিনের বাতি মিটমিট করে জ্বলছিল। আমি সেটাকে একটু উস্কে দিলাম। আলো কিছুটা উজ্জ্বল হলো, তবে সঙ্গে সঙ্গে বেশ খানিক ধোঁয়াও বেরোতে লাগলো। গায়ের চাদরটা টেনে নিয়ে খবরের কাগজ পাতা একটা প্যাকিং বাক্সের উপর বসে পড়লাম। দক্ষিণাচরণবাবু বলতে শুরু করলেন, আমার প্রথম স্ত্রীর মতো গৃহিণী খুব কমই দেখা যায়, বুঝলে? কিন্তু তখন আমার খুব কম বয়স ছিল, রোমান্টিক ভাবও বেশ প্রবল ছিল, তার উপর কাব্যশাস্ত্রও ভালোভাবে পড়েছিলাম। তাই শুধু সংসারী গৃহিণী হিসেবে স্ত্রীকে মেনে নিতে মন চাইতো না। কালিদাসের একটি শ্লোক প্রায় মনে পড়ত, গৃহিণী সচিব সখী মিথ প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ। অর্থাৎ স্ত্রী হবেন গৃহিণী, পরামর্শদাতা, সখী এবং ললিত কলার প্রিয় শিষ্যা। কিন্তু আমার স্ত্রীর ক্ষেত্রে এসব আদর্শের কিছুই খাটতো না, বুঝলে? তাঁকে ললিত কলার শিক্ষা দিতে গেলে তিনি গুরুত্ব দিতেন না, আর বন্ধুর মতো প্রেমের কথা বলতে গেলে হেসে উড়িয়ে দিতেন। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের হাতি বিপাকে পড়েছিল, তেমনি তার হাসির সামনে বড় বড় কাব্যের উদ্ধৃতি আর যত্ন করে সাজানো প্রেমের কথা মুহূর্তে ভেসে যেত। হাসার এক আশ্চর্য ক্ষমতা তার ছিল বটে। এরপর প্রায় 4 বছর আগে আমি এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলাম। ঠোঁটে ঘা হলো, প্রবল জ্বর হলো, এমন অবস্থা হলো যে মৃত্যুর মুখে পৌঁছে গেলাম। বাঁচার আর প্রায় আশাই ছিল না। একদিন ডাক্তার পর্যন্ত আশা ছেড়ে দিয়ে চলে গেলেন। এমন সময় আমার এক আত্মীয় কোথা থেকে একজন ব্রহ্মচারীকে নিয়ে এলেন। তিনি গরুর ঘিয়ের সঙ্গে একটি শিকড় বেটে আমাকে খাওয়ালেন। সেই ওষুধের গুণেই হোক আর ভাগ্যের জোরেই হোক, সে যাত্রায় আমি বেঁচে গেলাম। রোগের সময় আমার স্ত্রী দিন রাত এক মুহূর্তের জন্য বিশ্রাম নেননি। সেই কদিন একজন অসহায় নারী মানুষের সামান্য শক্তি নিয়ে প্রাণপণ ব্যাকুলতায় যেন দরজার কাছে এসে দাঁড়ানো যমদূতের সঙ্গে অবিরাম যুদ্ধ করেছিলেন। তার সমস্ত ভালোবাসা, সমস্ত হৃদয় আর সমস্ত যত্ন দিয়ে তিনি আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বুকের শিশুর মতো দুহাতে আগলে রেখেছিলেন। খাওয়া ছিল না, ঘুম ছিল না, পৃথিবীর আর কোনো কিছুর দিকেই তার নজর ছিল না। শেষ পর্যন্ত যম যেন পরাজিত বাঘের মতো আমাকে তার কবল থেকে ছেড়ে দিয়ে চলে গেলেন। কিন্তু যাওয়ার সময়
আমার স্ত্রীকে এক প্রবল আঘাত করে গেলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। কিছুদিন পর তিনি একটি মৃত সন্তান প্রসব করলেন। তারপর থেকেই তার নানা জটিল রোগের সূত্রপাত হলো। তখন আমি তার সেবা করা শুরু করলাম, কিন্তু এতে তিনি খুব অস্বস্তিতে পড়ে গেলেন। বলতে লাগলেন, আহা, কি করছো, লোকে কি বলবে, এভাবে দিনরাত আমার ঘরে যাতায়াত করো না। রাতে যদি নিজের গরম লাগছে এমন ভান করে তার জ্বরের সময় তাকে পাখা করতে যেতাম, তাহলে সেটি নিয়ে বেশ টানাটানি বেঁধে যেত। কোনোদিন যদি তার সেবা যত্ন করতে গিয়ে আমার খাওয়ার নির্দিষ্ট সময় 10 মিনিটও পেরিয়ে যেত, তাহলেও তিনি নানাভাবে অনুরোধ, আপত্তি আর অভিযোগ শুরু করতেন। সামান্য সেবা করতে গেলেও উল্টো বিপত্তি ঘটত। তিনি বলতেন, পুরুষ মানুষের এত বাড়াবাড়ি ভালো নয়। আমাদের ওই বরানগরের বাড়িটি তুমি বোধহয় দেখেছো। বাড়ির সামনে বাগান, আর বাগানের সামনেই গঙ্গা বয়ে গেছে। আমাদের শোবার ঘরের নিচে দক্ষিণ দিকে সামান্য একটা জমি মেহেদির বেড়া দিয়ে ঘেরা ছিল। সেখানে আমার স্ত্রী নিজের মনের মতো করে একটি ছোট্ট বাগান তৈরি করেছিলেন। পুরো বাগানের মধ্যে ওই অংশটিই ছিল সবচেয়ে সাদাসিধে এবং একেবারে দেশি ধরনের। সেখানে সুগন্ধের চেয়ে রঙের বাহার বেশি ছিল না, ফুলের চেয়ে পাতার বৈচিত্র্যও বিশেষ ছিল না। টবে লাগানো তুচ্ছ গাছপালার পাশে কাঠির ভর দিয়ে কাগজে লেখা লাতিন নামের পতাকা উড়ানোও থাকত না। এই বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী আর রজনীগন্ধাই সেখানে বেশি ছিল। একটি বিশাল বকুল গাছের নিচে সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো একটি আসন ছিল। সুস্থ থাকাকালে তিনি নিজে দাঁড়িয়ে দুবার সেটি ধুয়ে পরিষ্কার করে রাখতেন। গ্রীষ্মকালে কাজের ফাঁকে সন্ধ্যার সময় সেটাই ছিল তার বসার জায়গা। সেখান থেকে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গায় চলাচল করা পানশির বাবুরা তাকে দেখতে পেত না। অনেক দিন শয্যাশায়ী থাকার পর একদিন চৈত্র মাসের শুক্লপক্ষের সন্ধ্যায় তিনি বললেন, ঘরে বন্দি হয়ে থাকতে থাকতে আমার প্রাণ হাঁপিয়ে উঠেছে, আজ একবার আমার সেই বাগানে গিয়ে বসবো। আমি খুব যত্ন করে তাকে ধরে ধীরে ধীরে বকুলতলার সেই পাথর বেদিতে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। ইচ্ছে করলে আমার হাঁটুর উপর তার মাথা রাখতে পারতাম, কিন্তু জানতাম তিনি সেটাকে অস্বাভাবিক আচরণ বলে মনে করবেন। তাই একটি বালিশ এনে তার মাথার নিচে রেখে দিলাম। একটি দুটি করে ফোঁটা বকুল ফুল ঝরে পড়ছিল, আর গাছের ডালের ফাঁক দিয়ে ছায়া মাখা জ্যোৎস্না এসে তাঁর শীর্ণ মুখের ওপর পড়ছিল। চারদিক শান্ত, নিস্তব্ধ। সেই ঘন সুগন্ধে ভরা আধো অন্ধকারে একপাশে নীরবে বসে তার মুখের দিকে তাকিয়ে আমার চোখে জল এসে গেল। আমি ধীরে ধীরে তার আরো কাছে গিয়ে দু হাতে তার একটি উষ্ণ রোগা হাত তুলে নিলাম। তিনি তাতে কোনো আপত্তি করলেন না। কিছুক্ষণ এইভাবে নীরবে বসে থাকতে থাকতে আমার হৃদয় আবেগে ভরে উঠল। আমি বলে ফেললাম, তোমার ভালোবাসা আমি কোনো দিন ভুলব না। কথাটা বলার সঙ্গে সঙ্গে বুঝলাম এ কথা বলার কোনো প্রয়োজন ছিল না। আমার স্ত্রী হেসে উঠলেন। সেই হাসির মধ্যে লজ্জা ছিল, আনন্দ ছিল, সামান্য অবিশ্বাসও ছিল, আর তার সঙ্গে ছিল এক ধরনের সূক্ষ্ম পরিহাস। কোনো কথা না বলেই তিনি যেন তার সেই হাসির মাধ্যমে জানিয়ে দিলেন, কোনোদিন ভুলবে না তা কখনো সম্ভব নয়, আর আমি তেমন প্রত্যাশাও করি না।
সেই মধুর অথচ তীক্ষ্ণ হাসির ভয়ে আমি আর কখনো স্ত্রীর সঙ্গে ঠিকমতো প্রেমের কথা বলতে সাহস পাইনি। আড়ালে থাকলে যেসব কথা মনে আসতো, তার সামনে গেলেই সেগুলোকে একেবারে ফাঁকা, অর্থহীন বলে মনে হতো। ছাপার অক্ষরে পড়লে যেসব কথা পড়ে চোখে জল এসে যায়, সেগুলো মুখে বলতে গেলেই কেন হাসি পায়, আজ পর্যন্ত তা বুঝতে পারলাম না। যুক্তির সঙ্গে তর্ক করা যায়, কিন্তু হাসির সঙ্গে তর্ক চলে না, তাই চুপ করে যেতে হলো। জ্যোৎস্না আরো উজ্জ্বল হয়ে উঠল। একটি কোকিল একটানা কুহু কুহু ডেকে চলেছে। আমি বসে বসে ভাবতে লাগলাম, এমন জ্যোৎস্না ভরা রাতেও কি তার সঙ্গিনী বধির হয়ে আছে? অনেক চিকিৎসার পর আমার স্ত্রীর রোগ সেরে ওঠার কোনো লক্ষণ দেখা গেল না। ডাক্তার একবার বললেন, একবার হাওয়া পরিবর্তন করে দেখলে ভালো হতে পারে। আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদে গেলাম। এখানে এসে দক্ষিণাচরণবাবু হঠাৎ থেমে গেলেন। সন্দেহ ভরা দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালেন। তারপর দু হাতের মধ্যে মাথা রেখে কিছুক্ষণ চিন্তা করতে লাগলেন। আমিও নীরব রইলাম। কুলুঙ্গিতে কেরোসিনের বাতি মিটমিট করে জ্বলছিল, আর নিস্তব্ধ ঘরে মশার ভনভন শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। হঠাৎ নীরবতা ভেঙে দক্ষিণাচরণবাবু আবার বলতে শুরু করলেন। সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীর চিকিৎসা করতে লাগলেন। অবশেষে দীর্ঘদিন একইভাবে কাটার পর ডাক্তারও বললেন, আমিও বুঝলাম, আর আমার স্ত্রীও বুঝলেন যে তার রোগ আর সারবে না। তাকে সারা জীবন এই দীর্ঘস্থায়ী অসুস্থতা নিয়েই বেঁচে থাকতে হবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বললেন, এই রোগ যখন সারবে না, আর শীঘ্রই আমার মরারও কোনো সম্ভাবনা নাই, তখন আর কতদিন এই জীবন্ত মৃত মানুষটাকে নিয়ে কাটাবে? তুমি আর একটা বিয়ে করো। কথাটা তিনি এমনভাবে বললেন যেন এটি নিছক একটি যুক্তিসঙ্গত এবং বাস্তব পরামর্শ। এর মধ্যে কোনো মহত্ব, আত্মত্যাগ, বীরত্ব বা অসাধারণত্ব আছে এমন ধারণা তার মনে বিন্দুমাত্র ছিল না। এবার হাসার পালা ছিল আমার, কিন্তু আমার কি সেভাবে হাসার ক্ষমতা ছিল? আমি উপন্যাসের প্রধান নায়কের মতো গম্ভীর ভঙ্গিতে বলতে শুরু করলাম, যতদিন দেহে প্রাণ আছে। তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, থাক থাক, আর বলতে হবে না। তোমার কথা শুনে আমি আর বাঁচি না। আমি হার মানতে রাজি না হয়ে বললাম, এ জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। এ কথা শুনে আমার স্ত্রী খুব হেসে উঠলেন। তখন আমাকে থেমে যেতে হলো। জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্টভাবে স্বীকার করেছিলাম কিনা, কিন্তু এখন বুঝতে পারি এই আরোগ্যের আশাহীন সেবা যত্ন করতে করতে আমি মনে মনে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই দায়িত্ব ছেড়ে দেব এমন চিন্তা কখনো আমার মনে আসেনি, কিন্তু সারা জীবন এই দীর্ঘস্থায়ী অসুস্থ মানুষটাকে নিয়ে কাটাতে হবে, এই ভাবনাও আমার কাছে কষ্টদায়ক হয়ে উঠেছিল। হায়, প্রথম জীবনে যখন ভবিষ্যতের দিকে তাকিয়েছিলাম, তখন প্রেমের মোহ, সুখের আশ্বাস আর সৌন্দর্যের মরীচিকায় পুরো জীবনটাই আনন্দময় বলে মনে হয়েছিল। আর এখন মনে হচ্ছে আজ থেকে জীবনের শেষ পর্যন্ত সামনে পড়ে আছে শুধু আশাহীন, দীর্ঘ, তৃষ্ণার্ত এক মরুভূমি। আমার সেবা যত্নের মধ্যে যে অন্তর্গত এই ক্লান্তি ছিল, তা তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। তখন তো জানতাম না, কিন্তু এখন আমার কোনো সন্দেহ নেই যে তিনি আমাকে খুব সহজেই বুঝতেন।
যেন যুক্তাক্ষরহীন পাঠ্য বই পড়ার মতো সহজে। সেই কারণেই আমি যখন উপন্যাসের নায়কের মতো গম্ভীর হয়ে তাঁর সামনে প্রেমময় কথা বলতে যেতাম, তখন তিনি গভীর স্নেহের সঙ্গে এক অনিবার্য কৌতুক মিশিয়ে হেসে উঠতেন। আমার নিজের অজান্তে মনের গভীরে কি চলছিল তাও তিনি যেন অন্তর্যামীর মতো বুঝতে পারতেন। এ কথা ভাবলে আজও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। হারান ডাক্তার আমাদেরই জাতের লোক ছিলেন। তার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকত। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তাঁর মেয়ের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিতা ছিল, বয়স হবে 15 বছর। ডাক্তার বলতেন মনের মতো পাত্র না পাওয়ায় তিনি মেয়ের বিয়ে দেননি। তবে বাইরের লোকদের মুখে শুনতাম মেয়েটির বংশ পরিচয় নিয়ে কিছু সমস্যা ছিল, কিন্তু সে ছাড়া তার আর কোনো ত্রুটি ছিল না। যেমন সুন্দরী তেমনি শিক্ষিতা। ফলে কখনো কখনো তার সঙ্গে নানা বিষয়ে গল্প ও আলোচনা করতে করতে আমার বাড়ি ফিরতে রাত হয়ে যেত। এমনকি আমার স্ত্রীর ওষুধ খাওয়ানোর সময়ও পেরিয়ে যেত। তিনি জানতেন আমি হারান ডাক্তারের বাসায় গিয়েছিলাম, কিন্তু আমার দেরি হওয়ার কারণ একদিনও জিজ্ঞেস করেননি। আমি যখন আবার সেই মরুভূমির মধ্যে একটি মরীচিকা দেখতে শুরু করলাম, বুক ভরা তৃষ্ণার মধ্যে চোখের সামনে যেন কুল ভরা স্বচ্ছ জল চিকচিক করে উঠল, তখন মনকে প্রাণপণে টেনে ফেরাতে চেয়েও আর ফিরিয়ে আনতে পারলাম না। রোগীর ঘরটি আমার কাছে তখন দ্বিগুণ নিরানন্দ হয়ে উঠল। ফলে ধীরে ধীরে তার সেবা যত্ন করা এবং সময় মতো ওষুধ খাওয়ানোর নিয়মও ভাঙতে শুরু করল। হারান ডাক্তার প্রায়ই আমাকে বলতেন, যাদের রোগ সারার কোনো আশা নেই তাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বেঁচে থাকলে না তাদের নিজের সুখ থাকে না অন্যের। কথাটা সাধারণভাবে বললে দোষ নেই, কিন্তু আমার স্ত্রীর কথা মাথায় রেখে এমন প্রসঙ্গ তার তোলা উচিত হয়নি। তবে মানুষের জীবন মৃত্যু নিয়ে ডাক্তারদের মন এতটাই অভ্যস্ত ও নির্লিপ্ত হয়ে যায়, তারা আমাদের মতো মানুষের মানসিক অবস্থা সবসময় বুঝতে পারে না। হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনতে পেলাম আমার স্ত্রী হারানবাবুকে বলছেন, ডাক্তার ডাক্তার, এতগুলো মিথ্যা ওষুধ খাইয়ে শুধু ওষুধের খরচ কেন বাড়াচ্ছেন? আমার আমার প্রাণটাই যখন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, তখন এমন একটা ওষুধ দিন যাতে যাতে এই প্রাণটাই চলে যায়। ডাক্তার বললেন, ছি ছি ছি, এমন কথা বলবেন না। কথাটা শুনে আমার বুকের ভিতর একটা তীব্র আঘাত লাগলো। ডাক্তার চলে গেলে আমি স্ত্রীর ঘরে গিয়ে তাঁর শয্যার পাশে বসলাম। ধীরে ধীরে তাঁর কপালে হাত বুলিয়ে দিতে লাগলাম। তিনি বললেন, এই এই ঘরটা খুব গরম, তুমি বাইরে যাও। তোমার তো এখন হাঁটতে বেরোনোর সময় হয়েছে। একটু না হাঁটলে আবার রাতে তোমার খিদে পাবে না। হাঁটতে বেরোনো মানেই ছিল ডাক্তারদের বাড়িতে যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম যে খিদে বাড়ানোর জন্য একটু হাঁটাহাঁটি করা খুব দরকার। এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনা বুঝতেন। আমি নির্বোধের মতো ভাবতাম তিনি কিছুই বুঝতে পারেন না। এই পর্যন্ত বলে দক্ষিণাচরণবাবু অনেকক্ষণ দু হাতের উপর মাথা রেখে চুপ করে বসে রইলেন। তারপর বললেন, ডাক্তার, আমাকে এক গ্লাস জল দাও। জল খেয়ে তিনি আবার বলতে শুরু করলেন,
একদিন ডাক্তারবাবুর মেয়ে মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসার ইচ্ছা প্রকাশ করলেন। কেন জানি না তার এই প্রস্তাব আমার ভালো লাগেনি, কিন্তু আপত্তি করার কোনো কারণ ছিল না। তাই এক সন্ধ্যায় তিনি আমাদের বাড়িতে এলেন। সেদিন আমার স্ত্রীর ব্যথা অন্য দিনের তুলনায় কিছুটা বেশি ছিল। যেদিন তার যন্ত্রণা বাড়ল সেদিন তিনি খুব শান্ত এবং নিস্তব্ধ হয়ে থাকতেন। কেবল মাঝে মাঝে তার মুঠো শক্ত হয়ে যেত এবং মুখ নীলচে হয়ে উঠল। সেখান থেকেই তার কষ্টের গভীরতা বোঝা যেত। ঘরে কোনো শব্দ ছিল না। আমি তার শয্যার পাশেই চুপ করে বসেছিলাম। সেদিন আমাকে বাইরে যেতে বলার মতো শক্তিও তাঁর ছিল না। অথবা হয়তো সেই তীব্র যন্ত্রণার সময়ে তিনি মনে মনে চেয়েছিলেন আমি তার কাছেই থাকি। কেরোসিনের বাতির আলো চোখে লাগতে পারে বলে সেটি দরজার পাশে সরিয়ে রাখা হয়েছিল। ঘর ছিল আধো অন্ধকার ও নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে যন্ত্রণার সামান্য উপশম হলে আমার স্ত্রীর গভীর দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। এমন সময় মনোরমা ঘরের দরজায় এসে দাঁড়ালেন। বিপরীত দিক থেকে আসা কেরোসিনের আলো তার মুখের ওপর পড়ল। আলো আঁধারের কারণে তিনি কিছুক্ষণ ঘরের ভেতর ঠিকমতো দেখতে পেলেন না। তাই দরজার কাছে দাঁড়িয়ে একটু ইতস্তত করতে লাগলেন। আমার স্ত্রী চমকে উঠে আমার হাত চেপে ধরে জিজ্ঞেস করলেন, ওকে? সেই দুর্বল অবস্থায় হঠাৎ অপরিচিত কাউকে দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তাই অস্পষ্ট কণ্ঠে তিনি 2-3 বার আমাকে জিজ্ঞেস করলেন, ওকে ওকে গো? কি এক অদ্ভুত বুদ্ধিভ্রমে আমি প্রথমেই বলে ফেললাম, আমি চিনি না। কথাটা মুখ থেকে বেরোতেই যেন কেউ আমাকে চাবুক মেরে আঘাত করল। পর মুহূর্তেই তাড়াতাড়ি বললাম, ও ও ও আমাদের ডাক্তারবাবুর মেয়ে। আমার স্ত্রী একবার আমার মুখের দিকে তাকালেন, কিন্তু আমি তার মুখের দিকে তাকাতে পারলাম না। তারপর তিনি ক্ষীণ স্বরে অতিথিকে বললেন, আপনি আসুন। তারপর আমাকে বললেন, আলোটা কাছে আনো। মনোরমা ঘরে এসে বসলেন। তার সঙ্গে রোগিণীর অল্প স্বল্প কথাবার্তা চলতে লাগল। এমন সময় ডাক্তারবাবু এসে উপস্থিত হলেন। তিনি তার ডিসপেন্সারি থেকে 2টো ওষুধের শিশি সঙ্গে করে এনেছিলেন। শিশি 2টো বের করে আমার স্ত্রীকে বললেন, এই নীল শিশিটা মালিশ করার জন্য, আর এই শিশিটা খাওয়ার জন্য। খেয়াল রাখবেন 2টো যেন গুলিয়ে না ফেলেন, কারণ এই ওষুধটা খুবই বিষাক্ত। আমাকেও একবার সতর্ক করে দিয়ে তিনি ওষুধের শিশি 2টি শয্যার পাশে টেবিলের উপর রেখে দিলেন। বিদায় নেওয়ার সময় ডাক্তার তাঁর মেয়েকে ডাকলেন। মনোরমা বললেন, বাবা, আমি না হয় এখানেই থাকি, সঙ্গে তো কোনো মহিলা নেই, এর সেবা কে করবে? আমার স্ত্রী তাড়াতাড়ি আপত্তি জানিয়ে বললেন, না না, আপনি কষ্ট করবেন না, আমাদের পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতোই যত্ন করে। ডাক্তার হেসে বললেন, উনি তো মা লক্ষ্মী, সারা জীবন অন্যের সেবা করে এসেছেন, কিন্তু নিজের জন্য কারো সেবা নিতে পারেন না। ডাক্তার তার মেয়েকে নিয়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় আমার স্ত্রী বললেন, ডাক্তারবাবু, উনি এই বন্ধ ঘরে অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনি কি ওকে একটু বাইরে ঘুরিয়ে আনতে পারেন? ডাক্তারবাবু আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, তা চলুন না, আপনাকে নদীর ধারে একটু হাঁটিয়ে নিয়ে আসি। আমি সামান্য আপত্তি দেখালেও খুব বেশিক্ষণ দেরি না করে রাজি হয়ে গেলাম। যাওয়ার সময় ডাক্তারবাবু আবারও আমার স্ত্রীকে 2টি ওষুধের শিশি সম্পর্কে সতর্ক করে দিলেন।
সেদিন আমি ডাক্তারের বাড়িতেই রাতের খাবার খেলাম। ফিরতে বেশ রাত হয়ে গেল। বাড়িতে এসে দেখি আমার স্ত্রী ছটফট করছেন। অনুশোচনায় কাতর হয়ে আমি জিজ্ঞেস করলাম, তোমার তোমার কি ব্যথা বেড়েছে? তিনি উত্তর দিতে পারলেন না, শুধু নীরবে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তখন তার গলা প্রায় বন্ধ হয়ে এসেছে। আমি সঙ্গে সঙ্গে সেই রাতেই ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তার এসে প্রথমে কিছুক্ষণ বুঝতেই পারলেন না, শেষে জিজ্ঞেস করলেন, সেই ব্যথাটা কি বেড়েছে? ওষুধটা একবার মালিশ করলে হয় না? বলতে বলতে তিনি টেবিল থেকে শিশিটা তুলে দেখলেন সেটি খালি। তিনি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনি কি ভুল করে এই ওষুধটা খেয়ে ফেলেছেন? আমার স্ত্রী মাথা নেড়ে নীরবে জানালেন, হ্যাঁ। ডাক্তার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে তার বাড়ি থেকে পাম্প আনতে ছুটলেন। আমি প্রায় অচেতন মানুষের মতো স্ত্রীর বিছানার উপর ঝুঁকে পড়লাম। তখন তিনি আমাকে এমনভাবে সান্ত্বনা দিতে লাগলেন যেমন একজন মা তার অসুস্থ শিশুকে সান্ত্বনা দেয়। তিনি আমার মাথা নিজের বুকের দিকে টেনে নিলেন এবং দু হাতের স্নেহময় স্পর্শে তার মনের কথাটা বোঝানোর চেষ্টা করলেন। কেবল মমতা ভরা স্পর্শের মাধ্যমেই তিনি যেন আমাকে বারবার বলছিলেন, শোক করো না, শোক করো না, ভালোই হয়েছে, তুমি সুখী হবে। আর সেই কথা ভেবেই আমি আমি শান্তিতে মরছি। ডাক্তার যখন ফিরে এলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সমস্ত যন্ত্রণা অবসান হয়ে গেছে। দক্ষিণাচরণবাবু আবার এক গ্লাস জল খেলেন, তারপর বললেন, উহ, কি গরম। এই বলে দ্রুত বাইরে বেরিয়ে গেলেন। বারান্দায় কয়েকবার পায়চারি করে আবার ফিরে এসে বসলেন। স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি আর বলতে চান না, কিন্তু যেন কোনো অদৃশ্য শক্তি তার কাছ থেকে কথাগুলো টেনে বের করে আনছে। তিনি আবার বলতে শুরু করলেন, মনোরমাকে বিয়ে করে দেশে ফিরে আসলাম। মনোরমা তার বাবার সম্মতিতেই আমাকে বিয়ে করেছিল, কিন্তু আমি যখন তাকে আদরের কথা বলতাম, প্রেমের কথা বলতাম, তার হৃদয় জয় করার কথা বলতাম, তখন সে হাসত না, বরং গম্ভীর হয়ে থাকত। তার মনের কোথায় কোন জায়গায় কি একটা সংশয় বা অস্বস্তি জন্মেছিল তা আমি কি করে বুঝব? সে সময় আমার মদ খাওয়ার নেশা খুব বেড়ে গেল। একদিন শরতের শুরুর দিকে সন্ধেবেলায় মনোরমাকে নিয়ে আমাদের বরানগরের বাগানে হাঁটছিলাম। চারপাশে গা ছমছমে অন্ধকার নেমে এসেছে। পাখিদের বাসায় ডানা ঝাপটানোর শব্দও শোনা যাচ্ছে না। শুধু হাঁটার পথের পাশে ঘন ছায়ায় ঢাকা ঝাউ গাছগুলো বাতাসে দুলে দুলে শব্দ করছিল। কিছুটা ক্লান্ত বোধ করায় মনোরমা বকুল গাছের নিচে সাদা পাথরের বেদির উপর এসে নিজের দুই বাহুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। আমিও তার কাছে গিয়ে বসলাম। সেখানে অন্ধকার আরও ঘন ছিল। আকাশের যতটুকু দেখা যাচ্ছিল তা অসংখ্য তারায় ভরা। গাছের নিচে ঝিঝি পোকার একটানা ডাক যেন অসীম নীরবতার প্রান্তে সূক্ষ্ম এক শব্দের রেখা এঁকে দিচ্ছিল। সেদিন বিকেলেও আমি কিছুটা মদ খেয়েছিলাম, ফলে মনটা একটু আবেগপ্রবণ হয়েছিল। অন্ধকারে চোখ অভ্যস্ত হয়ে গেলে গাছের ছায়ার নিচে ফ্যাকাশে আলোয় আঁকা মনোরমার সেই ক্লান্ত শান্ত অবয়ব আমার মনে এক অদম্য আবেগ জাগিয়ে তুলল। মনে হলো সে যেন কোনো ছায়া মূর্তি, তাকে যেন কোনোভাবেই দু বাহু দিয়ে আঁকড়ে ধরা যাবে না। ঠিক তখনই মনে হলো
অন্ধকার ঝাউ গাছের মাথায় যেন আগুন লেগেছে। তারপর তারপর কৃষ্ণপক্ষের চাঁদ ক্ষয়িষ্ণু হলে হলুদ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরে আকাশে উঠে এলো। তার জ্যোৎস্না এসে পড়ল সাদা পাথরের উপর শুয়ে থাকা সাদা শাড়ি পরা মনোরমার মুখে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। তার কাছে গিয়ে দু হাতে তার হাত তুলে ধরে বললাম, মনোরমা, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি কিন্তু তোমাকে ভালোবাসি। তোমাকে আমি কোনো দিন ভুলতে পারবো না। কথাটা বলা মাত্রই আমি চমকে উঠলাম। মনে পড়ে গেল ঠিক এই কথাটাই একদিন আমি আর একজনকে বলেছিলাম। আর সেই মুহূর্তেই যেন বকুল গাছের ডালের উপর দিয়ে, ঝাউ গাছের মাথার উপর দিয়ে, কৃষ্ণপক্ষ হলুদ ভাঙা চাঁদের নিচ দিয়ে, গঙ্গার পূর্ব তীর থেকে সুদূর পশ্চিম তীর পর্যন্ত এক প্রবল হাসির ধ্বনি বয়ে গেল। সেটা হৃদয় বিদারক হাসি ছিল নাকি আকাশ বিদারী আর্তনাদ, তা আমি বলতে পারি না। পরের মুহূর্তেই আমি পাথরের বেদি থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলাম। জ্ঞান ফিরে পেয়ে দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। মনোরমা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, তোমার হঠাৎ এমন হলো কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি শুনতে পাওনি? পুরো আকাশ জুড়ে হা হা করে একটা হাসি বয়ে গেল। মনোরমা হেসে বলল, ওটা বুঝি হাসি? সার বেঁধে এক ঝাঁক পাখি উড়ে গেল, তাদের ডানার শব্দই তো শুনেছিলাম। তুমি এত অল্পে ভয় পাও? দিনের বেলায় পরিষ্কার বুঝতে পারলাম সত্যিই সেটা পাখির ঝাঁক উড়ে যাওয়ার শব্দ ছিল। এ সময় উত্তর দিক থেকে হংসের দল নদীর চরে আসে, কিন্তু সন্ধ্যা নামলেই আর সেই বিশ্বাস ধরে রাখতে পারতাম না। তখন মনে হতো চারিদিকের সমস্ত অন্ধকারের মধ্যে যেন ঘন হাসি জমে আছে। সামান্য কোনো উপলক্ষ পেলেই তা আকাশ ভরা অন্ধকার চিরে গর্জে উঠবে। শেষ পর্যন্ত এমন অবস্থা হলো যে সন্ধ্যার পর মনোরমার সঙ্গে কোনো কথাই বলতে সাহস পেতাম না। তখন আমরা বরানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে নৌকায় করে বেরিয়ে পড়লাম। অগ্রহায়ণ মাসের নদীর হাওয়ায় আমার সব ভয় দূর হয়ে গেল। কয়েকটা দিন খুব সুখে কাটল। চারপাশের প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে মনোরমাও যেন অনেক দিন পর ধীরে ধীরে তার হৃদয়ের বন্ধ দরজা আমার জন্য খুলতে শুরু করল। গঙ্গা পেরিয়ে, খড়ে নদী পেরিয়ে শেষে আমরা পদ্মায় এসে পৌঁছালাম। ভয়ঙ্কর পদ্মা তখন হেমন্তের নিদ্রামগ্ন সাপের মতো শান্ত, ক্ষীণ, নিস্তেজ হয়ে দীর্ঘ শীত নিদ্রায় ডুবেছিল। উত্তরের তীর জনমানবহীন, ঘাসহীন, দিগন্ত জোড়া বালুচর ধুধু করে বিস্তৃত। আর দক্ষিণের উঁচু পাড়ে দাঁড়িয়ে থাকা গ্রামের আমবাগানগুলো যেন এই বিশাল নদীর মুখোমুখি হাত জোড় করে ভয়ে কাঁপছে। মাঝে মাঝে পদ্মা যেন ঘুমের ঘোরে পাশ ফিরছে, আর তার সঙ্গে সঙ্গে নদীর পাড়ের ভাঙা মাটি ঝুপঝাপ শব্দ করে ভেঙে পড়ে যাচ্ছে। সেখানে ঘোরাঘুরির সুবিধা দেখে আমরা একটা নৌকা বেঁধে থাকলাম। একদিন আমরা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম। সূর্যাস্তের সোনালি আভা মিলিয়ে যেতেই শুক্লপক্ষের নির্মল চাঁদের আলো চারদিকে ছড়িয়ে পড়ল। অন্তহীন সাদা বালুচরের উপর সেই উচ্ছ্বসিত জ্যোৎস্না আকাশের শেষ সীমা পর্যন্ত ছড়িয়ে গেল। তখন আমার মনে হলো আমরা যেন জনশূন্য চন্দ্রালোকের কোনো অসীম স্বপ্নরাজ্যে একা দুজন ঘুরে বেড়াচ্ছি। মনোরমার মাথায় জড়ানো লাল শাল নেমে এসে তার মুখকে ঘিরে পুরো শরীর ঢেকে রেখেছিল। নিস্তব্ধতা ক্রমে আরো গভীর হয়ে উঠল।
চারপাশে তখন সীমাহীন সাদা আলো আর শূন্যতা ছাড়া আর কিছুই ছিল না। সেই সময় মনোরমা ধীরে ধীরে তার হাত বের করে আমার হাত শক্ত করে ধরল। তারপর খুব কাছে এসে এমনভাবে দাঁড়ালো যেন তার সমস্ত মন, প্রাণ, যৌবন আর অস্তিত্ব আমার ওপর নির্ভর করে আছে। আমার হৃদয় আনন্দ আবেগে ভরে উঠল। মনে হলো চার দেয়ালের ঘরের মধ্যে কি সত্যি ভালোবাসা পূর্ণতা পায়? এমন উন্মুক্ত, সীমাহীন, অনন্ত আকাশ না থাকলে কি দুটি মানুষ সত্যি একে অপরকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারে? সেই মুহূর্তে মনে হলো আমাদের কোনো ঘর নেই, কোনো দরজা নেই, কোথাও ফিরে যাওয়ার প্রয়োজন নেই। আমরা শুধু এভাবেই হাত ধরে উদ্দেশ্যহীন, গন্তব্যহীন পথে চাঁদের আলোয় ভরা এই অসীম শূন্যতার উপর দিয়ে অনন্তকাল হেঁটে চলব। এভাবে হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে দেখলাম বিস্তীর্ণ বালুচরের মাঝখানে একটু দূরে একটা জলাশয়ের মতো জায়গা তৈরি হয়েছে। পদ্মার পানি সরে যাওয়ার পর সেখানে কিছু জল আটকে ছিল। সেই মরুভূমির মতো বালুচরে ঘেরা নিস্তরঙ্গ, নিস্তব্ধ জলরাশির উপর একটি দীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিত আলোর মতো পড়েছিল। আমরা দুজন সেখানে এসে দাঁড়ালাম। মনোরমা কি ভেবে যেন আমার মুখের দিকে তাকালো। ঠিক তখনই তার মাথার উপর থেকে শালটি হঠাৎ খসে পড়ল, আর আমি তার সেই জ্যোৎস্নায় উজ্জ্বল হয়ে ওঠা মুখখানি দুহাতে তুলে ধরে চুম্বন করলাম। ঠিক সেই মুহূর্তে জনমানবহীন নিঃসঙ্গ বালুচরের মধ্যে গম্ভীর স্বরে কে যেন 3 বার বলে উঠল, ওকে ওকে কেউ। আমি চমকে উঠলাম, মনোরমাও কেঁপে উঠল। কিন্তু পরক্ষণেই আমরা দুজনে বুঝলাম এ মানুষের কণ্ঠস্বর নয়, আবার কোনো অলৌকিক শব্দও নয়। এটি চরে থাকা কোনো জলজ পাখির ডাক। গভীর রাতে তাদের নির্জন ও নিরাপদ আশ্রয়ের কাছে হঠাৎ মানুষের উপস্থিতি দেখে তারা ভয় পেয়ে উঠেছিল। এই আকস্মিক ভয় পেয়ে আমরা দ্রুত নৌকায় ফিরে এলাম। রাতে শুয়ে গেলাম। সারাদিনের ক্লান্তিতে মনোরমা প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। কিন্তু আমি শুয়ে থাকতে থাকতে অনুভব করলাম অন্ধকারে যেন কেউ একজন আমার মশারির পাশে দাঁড়িয়ে আছে। সে ঘুমন্ত মনোরমার দিকে একটি দীর্ঘ শীর্ণ হাড়সার আঙুল নির্দেশ করে আমার কানের কাছে মুখ এনে খুব নিচু স্বরে বারবার ফিসফিস করে জিজ্ঞেস করছে, ওকে 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 গো। আমি তাড়াতাড়ি উঠে দেশলাই জ্বালিয়ে বাতি ধরালাম। বাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল, কিন্তু একই মুহূর্তে আমার মশারি কেঁপে উঠল, নৌকা দুলে উঠল, আমার ঘামে ভেজা শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। তারপর এক অদ্ভুত হাসি অন্ধকার রাতের বুক চিরে বয়ে চলল। সে হাসি পদ্মা পার হয়ে গেল, বালুচর পার হয়ে গেল, তারপর ঘুমন্ত গ্রাম, নগর, দেশ পেরিয়ে যেন দূর থেকে দূরান্তে ছড়িয়ে যেতে লাগলো। মনে হলো সেই হাসি যুগের পর যুগ ধরে দেশ থেকে দেশান্তরে, লোকালয় থেকে লোকাতীত জগতে ভেসে যাচ্ছে। ক্রমে তা আরো দূরে, আরো ক্ষীণ হয়ে যেতে লাগলো। এমনকি মনে হলো তা যেন জন্ম মৃত্যুর সীমানাও অতিক্রম করে চলে গেল। ক্রমে শব্দটি সূচের অগ্রভাগের মতো সূক্ষ্ম হয়ে এলো। এত ক্ষীণ শব্দ আমি কখনো শুনিনি, কল্পনাও করিনি। মনে হচ্ছিল আমার মাথার ভেতরেই যেন এক অনন্ত আকাশ বিস্তৃত। সেই শব্দ যত দূরেই সরে যাক, কিছুতেই যেন আমার চেতনার সীমা ছাড়াতে পারছে না। অবশেষে যখন আর সহ্য করতে পারছিলাম না, তখন ভাবলাম আলোর নিভিয়ে না দিলে ঘুম আসবে না।
কিন্তু আলো নিভিয়ে শোয়ার সঙ্গে সঙ্গেই আবার আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারের মধ্যে সেই চাপা কণ্ঠস্বর ভেসে উঠল, ওকে 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 গো। আমার আমার বুকের রক্তের স্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে সেই শব্দ যেন অবিরাম ধ্বনিত হতে লাগলো, ওকে 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 গো ওকে গো ওকে গো। সেই গভীর রাতে নিস্তব্ধ নৌকার ভিতরে আমার গোলাকার ঘড়িটাও যেন জীবন্ত হয়ে উঠল। শেল্ফের উপর থেকে তার ঘণ্টার কাঁটা মনোরমার দিকে হাত বাড়িয়ে দিয়ে তাল মিলিয়ে বলতে লাগলো, ওকে 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 গো ওকে গো ওকে গো। বলতে বলতে দক্ষিণাচরণ বাবুর মুখ ফ্যাকাশে হয়ে উঠল, তার কণ্ঠস্বরও আটকে যাচ্ছিল। আমি তাকে স্পর্শ করে বললাম, একটু জল খান। ঠিক তখনই আমার কেরোসিনের বাতির শিখা দপদপ করতে করতে নিভে গেল। হঠাৎ লক্ষ্য করলাম বাইরে ভোরের আলো ফুটে উঠেছে, কাক ডাকতে শুরু করেছে, দোয়েল শীষ দিচ্ছে। আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে একটা মহিষের গাড়ি কোঁকিয়ে কোঁকিয়ে চলে যাচ্ছে। ভোরের এই পরিচিত পৃথিবী যেন মুহূর্তের মধ্যে সব কিছু বদলে দিল। দক্ষিণাচরণ বাবুর মুখের ভাবও একেবারে পাল্টে গেল। ভয়ের কোনো চিহ্ন আর রইল না। রাত্রের বিভ্রম, কল্পনার আতঙ্ক আর মানসিক উত্তেজনার বশে তিনি যে এত কথা আমাকে বলে ফেলেছেন তা ভেবে যেন হঠাৎ খুব লজ্জা পেলেন। এমনকি আমার ওপরেও যেন কিছুটা বিরক্ত হয়ে উঠলেন। একটি সৌজন্যমূলক কথাও না বলে তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন এবং দ্রুত চলে গেলেন। কিন্তু ঘটনা সেখানেই শেষ হলো না। সেদিনই গভীর রাতে আবার আমার দরজায় জোরে জোরে ধাক্কা পড়ল। ডাক্তার, ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার।